দেখ ভাই, আমি কিন্তু বিয়েটা করতে পারবো না। আরে গাধা, কেন পারবি না? অমন সুন্দরী মেয়ে লাখেও একটা পাবি না। আমার এই কথা শুনে রনি বলে, ও তাই নাকি? তাহলে তুই বিয়েটা করে নে। আমারে বলতেছিস কেন? তুই বাবাকে গিয়া বইলা দিবি আমি এই বিয়েটা করতে পারবো না। আর আমাকে যদি জোর করা হয় তাহলে কিন্তু আমি বাড়ি থেকে পলাই যাব। আচ্ছা, সব বলবো নি, এখন বাড়ি চ। এরপর আমি আর রনি দুইজনে বাড়ি চলে আসি। তো চলেন আমি আপনাদের পরিচয়টা দিয়া দিই। আমি হচ্ছি ফয়সাল, বাবা মায়ের একমাত্র সন্তান। তবে আমার একটা বোনও ছিল, কিন্তু 3 বছর আগে সে আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। আমি পড়ালেখা শেষ করে এখন আব্বুর অফিস সামলাচ্ছি। আরো একটা কাজ করতেছি এই দীর্ঘ 3 বছর ধরে। তবে সেই কাজে এখনো সফল হই নাই। আর যার সাথে আমার এতক্ষণ কথা হচ্ছিল, ও হচ্ছে আমার বন্ধু রনি। ও হলো আমার সবচাইতে কাছের বন্ধু। আসলে ব্যাপারটা হয়েছে কি, রনির বাবা হঠাৎ করে রনিকে বলে কালকে নাকি তার বিয়ে। আর রনি এই বিয়েটা করতে কিছুতেই রাজি না। ওই হালারও আমার মতো একই কেস হয়েছে। বুঝলেন না তো? ওকে বুঝাই বলতেছি। হয়েছে কি, আমি কিছুদিন আগে একটা মেয়েরে দেখি, অনেক সুন্দর একটা মেয়ে। ওই মেয়েটার সবচাইতে যে জিনিসটা আমারে ভালো লাগছিল ওইটা হইল ওই মেয়েটার নাকফুল। তাকে প্রথম দেখাতেই আমি তার প্রেমে পইড়া যাই। কিন্তু মরার কপাল আমার। ওই দিনের পর আমি আর মেয়েটার দেখা পাই নাই। ওই জায়গাতে অনেক খুঁজছি তারে, কিন্তু কোথাও তার খোঁজ পাই নাই। ঠিক আমার মতো রনিরও একই অবস্থা। ওইও একটা মেয়েরে প্রথম দেখা প্রেমে পইড়া যায়। না জানে তার নাম, না জানে তার ঠিকানা, কিন্তু তার প্রেমে সে একেবারে হাবুডুবু খাচ্ছে। ওই জন্য সে তার বাবার ঠিক করা মেয়েকে বিয়ে করবে না। আমি আর রনি দুইজনে বাড়ির সামনে চলে আসি। ও হ্যাঁ, আমাদের বাড়ি আর রনিদের বাড়ি একেবারে পাশাপাশি। আমি রনিরে বলি, বেবি যাও রুমে গিয়া আরাম করো, কালকে তো তোমার বিয়ে। এইটা শুই না রনি বলে, শালা মজা নাও আমার সাথে তাই না? আমার বাপের মতো বাপ পাইলে বুঝতে। এই বাপে আমার পুরা জীবনটা তেজপাতা কইরা দিল। আমি জানি এই খটাসের বাচ্চা আমারে বিয়া দিয়াই ছাড়বো। রনির কথা শুই না আমার অনেক হাসি পাইতেছিল। এরপর ওরে আরো কিছু পচাইয়া আমি আমার রুমে চলে আসি। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুইয়া ঘুমাই পড়ি। সকালে অনুভব করি কে জানি আমার শরীরটা মালিশ কইরা দিতেছে। আমি চোখ খুলে দেখি এটা আর কেউ না, মিশু, রনির ছোট বোন। সে আমারে হলুদ মাখাইতেছে। এইটা দেখা আমার মাথা তো পুরাই গরম হইয়া গেল। ওই হিসুর বাচ্চা হিসু, এইগুলা কি করতেছিস হ্যাঁ? এইটা শুই না মিশু বলে, আমার নাম কিন্তু হিসু না, মিশু। আর একবার যদি তুমি আমারে হিসু বলছো না, আমি কিন্তু আন্টিরে বইলা তোমারে পিটানি খাওয়াবো। ওলে আমাল হিতু মামুনি, থুক্কু মিতু মামুনি, আমালে হলুদ মাখাত্তো কেন? দেখো ভালো হইতেছে না কিন্তু। তুমি আমারে এইভাবে বলতিছো কেন? আমি কি ছোট বাচ্চা নাকি? আর 2 বছর পর আমার পড়ালেখা শেষ হবে, আর তুমি কি না আমারে এইভাবে বলতিছো? এইটা শুই না আমি ওরে বলি, হ তুই অনেক বড় হয়ে গেছস, কিন্তু তুই আমারে হলুদ দিতাছস কেন? মিশু একটু লজ্জা লজ্জা ভাব নিয়া বলে, তুমি জানো না আজকে আমার রনি ভাইয়ার বিয়ে, ওই জন্য সবাই সবার প্রিয় মানুষকে হলুদ মাখাইতেছে। তাই আমিও দেরি না করে আমার প্রিয় মানুষটারে হলুদ মাখাইতে চলে আসছি। ভালো করছি না বলো? বেডি তোর থাপড়ায়া দাঁত ফালাই দিব। ফাইজলামি করো আমার লগে। এখনো নাক টিপলে ঘি বের হবে। আর প্রিয় মানুষ, ভাগ বলতেছে এখান থেকে। আমার কাছ থেকে এমন ঝাড়ি খাইয়া মিশু মন খারাপ কইরা চইলা যায়। এই মেয়ের জ্বালাই আর পারি না বাপু। সব সময় আমার পিছনে আঠার মতো লাইগা থাকে।
ইসরে, কত সুখের ঘুমটা আমার নষ্ট করে দিল। থাক, আর ঘুমায়া লাভ নাই। যাই নিচে গিয়া রনির অবস্থা দেখি। সরাসরি বিছানা থাইকা উইঠা আমি নিচে চইলা আসি। বাড়ি ভর্তি মানুষজন, সবাই রনিকে নিয়া মজা করতেছে। আমি নিচে আসতেই সবাই জাহিদকে বাদ দিয়া আমাকে ঘিরে ধরে, যেন আমি কোনো এলিয়েন আসছে এইখানে। আবার এইদিকে মিশুও আমারে দেখা মিটমিট করে হাসতিছে। আমি তো কিছু বুঝতেছি না কেন সবাই এমন করতেছে। এরপর আম্মু আইসা আমারে বলে, কি রে বাবা, আজ জাহিদের বিয়ে না তোর? আমি আম্মুরে বলি, কেন আম্মু, আজ তো জাহিদের বিয়ে। আম্মু বলে, তাহলে তুই এইভাবে পুরো শরীরে হলুদ মেখেছিস কেন? আম্মুর কথা শুনে আমি আমার দিকে ভালো করে তাকাই। সারা গায়ে হলুদ মাখানো। তাই তো বলি, মিশু হারামিটা আমারে দেখা হাসতিছে কেন? দাঁড়া হারামজাদি, তোরে আমি পরে দেখা নিব। অতপর আমরা বরযাত্রী হয়ে গাড়িতে উঠলাম। আমি, রনি আর তামিম, আমরা 3 বন্ধু মিলে একটা কারে উঠছি, আর বাকি সবাই অন্য গাড়িতে আছে। আমি নকল বর সেজেছি। একেবারে জাহিদকে যেইভাবে সাজানো হয়েছে ঠিক ওইভাবে আমাকেও সাজানো হয়েছে। যাক, শেষমেশ তাহলে রনি বিয়েটা করতেছে। কিন্তু এরে তো দেখা অনেক হাসি খুশি মনে হইতেছে। মনেই হইতেছে না যে রনি বিয়ের জন্য রাজি ছিল না। সে যাই হোক, আমার বন্ধুর ব্যাচেলার লাইফটা তো শেষ হইতেছে। গাড়ি চলতে শুরু করে। আমাদের গাড়িটা সবার আগে আছে, কারণ এইটাই বর আছে। আমরা 3 বন্ধু মিলে অনেক এনজয় করতেছি। হঠাৎ করে খেয়াল করি আমরা অন্য সব গাড়ির থেকে অনেক দূরে চলে আসছি। মানে পেছনে তাকায়া দেখি অন্য সব গাড়িগুলার কোনো পাত্তাই নাই। তখনই রনি কারের ড্রাইভারকে বলে, মামা, গাড়িটা বাম দিক দিয়ে নাও। রনির কথা মতো মামাও গাড়িটা বাম দিকের রাস্তা দিয়ে নাই। এইটা দেখা তামিম আবার রনিরে বলে, কি রে রনি, এইটা আবার কোন রাস্তা? রনি বলে, আরে মেন রাস্তায় অনেক জ্যাম আছে, তো এই জন্য বাবা এই রাস্তা দিয়ে যাইতে বলছে। আমি কিছু বলতেছি না, কারণ আমি রনির শ্বশুর বাড়ি চিনি না। রাস্তাটা পুরাই ফাঁকা, গাড়ি ঘোড়াও তেমন চলতেছে না। আমরা আবারও মজা করতে শুরু করি। বেশ কিছুক্ষণ পর রনি বলে, মামা, গাড়িটা একটু সাইডে নাও তো। রনির কথা মতো মামা গাড়িটা সাইড কইরা থামাইলো। সাথে সাথে রনিও গাড়ি থেকে বের হয়ে যায়। এইটা দেখা আমি রনিরে বলি, কি রে মামা, কই যাস? খুব জোরে পাইছে আমার, আমি একটু আসতেছি। হ্যাঁ, আমি হাইসা বলি, আচ্ছা যা, তুই তো ট্রাঙ্কি খালি করে আয়। এরপর আমি আর তামিম আবার গান শুনতে শুরু করি। অনেকক্ষণ হয়ে গেল, এখনো রনির আসার কোনো নামই নাই। আমি তামিমকে বলি, কি রে মামা, এতক্ষণ হয়ে গেল, রনি হালাই তো আসতেছে না। তামিম বলে, আমিও তো সেটাই ভাবতেছি। ঠিক সেই সময় আমার ফোনে মেসেজের টোন বাইজা ওঠে। আমি ফোনটা বের করে মেসেজ দেখতে আমার চোখ আকাশে। রনি মেসেজ করছে, বাবাকে বলে দিস আমি পলাই গেছি। এইটা দেখা আমি সাথে সাথে রনিরে ফোন দিই, কিন্তু ওর ফোন বন্ধ দেখাচ্ছে। এখন কি করব কিছুই বুঝতেছি না। তাই ভাবি চাচ্চুরে ফোন কইরা সবকিছু বইলা দিব। আমি চাচ্চুরে ফোন করতে যাব, ঠিক সেই সময় কিছু উঁচাপাচা লোক আইসা আমাদের গাড়ির চারিপাশে ঘিরা ধরে। অনেকগুলা লোকের মাঝে একজন আইসা আমারে বলে, এইটা কি বরযাত্রীর গাড়ি? আমি ওই লোকটারে বলি, হ্যাঁ, কিন্তু আপনারা কে ঠিক চিনলাম না তো। আমার কথা শুই না ওরা সবাই একে অপরের দিকে তাকাচ্ছিল। তারপরেই ওরা সবাই আমার মুখে রুমাল চাইপা ধরে। এরপর কি হয়েছে আমি আর বলতে পারি না।
নিজের জ্ঞান ফিরে আমি একটা বিরাট বড় বাড়িতে নিজেকে আবিষ্কার করি। তাকায়া দেখি অনেকগুলা লোক তাদের গালে হাত দিয়া আমার দিকে তাকায় আছে। আমি একটু বাড়িটার দিকে ভালোভাবে লক্ষ্য করি। অনেক সুন্দর করে সাজানো হয়েছে, মনে হইতেছে যেন বিয়ে বাড়ি। কিন্তু আমি এখানে কেমনে আইলাম? আমি তামিম সবাই তো গাড়িতে ছিলাম। অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। তাই আমি তাদের প্রশ্ন করি, আমি এইখানে কেন? আমার কথা শুই না একটা মুরব্বী মতো লোক আমার দিকে তাকায়া বলে, বাহ, তোরা তো রাজকুমার জামাই চুরি করে আনছস। রাজকুমার আনবি না তো কি আনবি বল? আমার মেয়ে তো রাজকুমারী, বেশ ভালোই মানাবে এদের। আমি তো এদের কথার আগাগোড়া কিছুই বুঝতেছি না। এরা কি ভিন্ন গ্রহের প্রাণী? আমি বলি এক আর ওরা বলতিছে আর এক। আরে বলতেছি আমি এইখানে কেন? কেউ কি আমাকে একটু দয়া করে বলবেন আমি এইখানে কেমনে আইলাম? আমার কথা শুই না ওই মুরব্বী লোকটা বলে, বাবা, তোমার সাথে আজকে আমার মেয়ের বিয়ে হবে। ওই তোরা যা তো আমার মামুনিকে নিয়ে আয়। আমি তো সেই মুরব্বীর কথা শুনে পুরাই অবাক। আরে চাচ্চু, কি বলতেছেন এইগুলা? মুরব্বী লোকটা বলে, ঠিকই বলতেছি বাবা। ঠিক বললেই হলো নাকি? বিয়ে কি মগের মুলুক? আমি তো আপনার মেয়েকে চিনি না, তাহলে বিয়ে করব কেন? আমার কথা শুই না ওই লোকটা হাইসা বলে, বাবা, তোমাকে তো বিয়ে করতেই হবে। আমি সোজাসুজি ওর মুখের উপরে বলি, আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। আমার কথাটা বলার পরেই দেখি সবাই চাকু, রামদা, চাইনিজ কুড়াল এক হাত দিয়ে উপরে তুলে ধরছে। এসব দেখা আমার গলার পানি সব শুকাই গেছে। এরপর মুরব্বী লোকটা আমার কাছে এসে বলে, ভয় পেও না বাবা, ওরা তোমার কোনো ক্ষতি করবে না। আমার আর বুঝতে বাকি রইল না যে এরা হলো সব মাস্তান, আর এই মুরব্বী লোকটা হচ্ছে এদের লিডার, মানে এইখানকার ডন। এসব ভাবতেছি তখনই কেউ একজন বলে, এই তো আনিকা মামনি চলে আসছে। আমি সেই দিকে তাকায়া তো পুরাই থ হয়ে গেছি। আরে এই তো সেই মেয়ে যারে দেখা আমি প্রেমে পড়ছি। এই মেয়েকে দেখেই তো আমার মনে প্রেমের ঘন্টা বাজছিল। ওহ, কি সুন্দর লাগতিছে এরে। লাল বেনারসিতে একেবারে লাল পরীর মতো লাগতিছে। আর নাকে নাকফুলটাও আছে দেখতেছি। তাহলে কি এর সাথে আমার বিয়ে হবে? আমার তো সবকিছু এখনো স্বপ্ন মনে হইতিছে। আমি তো আমার কল্পনা তো ভাবতে পারি নাই এই মেয়েরা আমি আবার দেখতে পাবো, তাও আবার একেবারে বিয়ের মণ্ডপে। তো কিছুক্ষণের মধ্যেই আমার আর তার বিয়ে হয়ে যায়। অবশ্য আমি কিন্তু কাউরে বুঝতে দিই নাই যে আমি এই বিয়েতে রাজি। অনেক মন খারাপ কইরাছিলাম, কিন্তু মনে মনে তো আমি লুঙ্গি ড্যান্স দিতেছিলাম। এই পরীর সাথে আমার বিয়ে হয়েছে এইটা যখন আমার আম্মু জানবে, তখন যে আম্মু কি খুশি হবে। কারণ আমি আমার আম্মুকে আমার ভালোবাসার কথা বলছিলাম। আম্মু বলছিল যেইভাবে হোক ওই মেয়েরে খুঁজা আমার সাথে বিয়া দিবে। এসব ভাইবা আমি খুশিতে কি করব কিছুই বুঝতেছি না। এখনো আমার বউয়ের সাথে আমার কথা হয় নাই। কিছু রাক্ষসী মেয়ে আইসা আমার পরিটারে আমার কাছ থেকে নিয়ে চলে গেছে। কত সুন্দর করে আমার পাশে বইসা ছিল। এসব ভাবতেছি তখনই আমার শ্বশুরকে আমি দেখতে পাই। তার কাছে গিয়া বলি, বলছে কি বিয়ে তো হয়েই গেল, তাহলে তো এখন এইসব কিছু আমার পরিবারকে জানানো উচিত, তাই না? আমার শ্বশুর আমার কথা শুনে বলে, তোমার ফ্যামিলি কি এই বিয়ে মেনে নিবে? আমি বলি, হ্যাঁ নিবে। আমি কি তাদের ডাকবো? আমার শ্বশুর বলে, হ্যাঁ বাবা ডাকো, ডাকলেই তো ভালো। তারপর আমি আম্মুকে ফোন করে সবকিছু খুইলা বলি। আম্মু তো বেজায় খুশি। আম্মু বলে, তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি সবাইকে নিয়ে এক্ষুনি আসতেছি।
এরপর আমি ফোনটা কাইটা দিই। কিন্তু এখনো আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এরা আমাকে কিডন্যাপ করে নিয়ে এসে বিয়ে দিল কেন? তাই এইটা জানার জন্য আমি আমার শ্বশুরকে প্রশ্ন করি, আচ্ছা আপনি আমাকে তুলে এনে বিয়ে দিলেন কেন? আমার শ্বশুর বলে, আসলে বাবা, আমার মেয়েটা না অনেক লক্ষ্মী একটা মেয়ে। জন্মের পরেই ওর মা মারা যায়। ওর সবকিছু বলতে আমি আর তার একমাত্র ভাই ছিল, কিন্তু তার ভাইও তাকে ছেড়ে চলে যায়। আপন বলতে এখন শুধু আমি আছি তার। আমি বা আর কতদিন বাঁচবো বলো? তাই সবকিছু ভাইবা আমি আমার মেয়ের একটা বিয়ে ঠিক করি। কিন্তু বিয়ের ঠিক শেষ মুহূর্তে জানতে পারি বর নাকি এই বিয়ে করতে আসবে না। এসব শুনে আমি অনেকটা ভেঙে পড়ি। আমার মেয়েটা এসব মেনে নিবে কেমনে? ও হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু মনে মনে অনেক কষ্ট পাবে। তাই আমি ঠিক করি যে আজকেই আমার মেয়ের বিয়ে দিব। সেই জন্য আমার লোকজনকে পাঠাই বর চুরি করতে। অনেকজনকেই তুলে আনছি। তারা সবাই প্রথমে না না করলেও আমার মেয়ের দেখার পর বিয়ের জন্য রাজি হয়ে যায়। কিন্তু আমি জানি ওরা কেউ আমার মেয়েকে ভালোবাসবে না। তারা সবাই আমার মেয়ের রূপ দেখে রাজি হয়েছে বিয়েতে। আর তুমি একমাত্র ছেলে যে আমার মেয়েকে দেখার পরেও বিয়ের জন্য রাজি হও নাই। আর তখনই আমি ঠিক করি যে আমার মেয়ের যোগ্য পাত্র তুমি। আমি তো আমার শ্বশুরের এমন কথা শুই না জোরে একটা নিঃশ্বাস নিই। ভাগ্যিস আমি আনিকারে দেখা বিয়ের জন্য রাজি হই নাই। তা না হইলে তো কিছুতেই আমি আমার চাঁদের মতো বউটারে পাইতাম না। অবশেষে আমার আম্মু সহ আমার আত্মীয় স্বজন সবাই চলে আসে। সবাই তো বউ দেখা পুরাই অবাক। এত সুন্দর বউ রে যে এইভাবে আমার সাথে বিয়া দিবে কেউ ভাবতেও পারে নাই। সবাই ভাবছিল মেয়ে হয়তো দেখতে অতটাও সুন্দর না, ওই জন্য জোর করে মেয়ের বাপে বিয়া দিছে। ওই জন্য সবাই আমার বউরে দেখা বেশ অবাক, সবাই খুশি। কিন্তু আমি লক্ষ্য করলাম মিশুর মনটা অনেক খারাপ। আমি আমার শ্বশুর বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছি, বিরাট বড় একটা বাড়ি। হঠাৎ করে আমার চোখ পড়ে দেওয়ালে একটা টাঙানো ছবির দিকে। ছবিটা দেখা আমার বুকের ভেতর মোচড় দিয়া ওঠে। আমি একজনরে ডাইকা বলি, এই ছবির মানুষটা কে? ওই ছেলেটা বলে, এইটা হলো আনিকা আপু, মানে আপনার বউয়ের আপন ভাই। এখন আমি আমার বাসর ঘরের সামনে দাঁড়ায় আছি। অনেক কিছু ভাইবা ঘরে ঢুইকা পড়ি। আমি রুমের ভেতরে আসছি এটা টের পায়া আনিকা বিছানা থাইকা উইঠা আমার কাছে আসে। এরপর আমার পা ছুঁয়ে আমারে সালাম করতে যাবে, ঠিক তখনই তার ঘাড় ধইরা তুইলা তারে কয়েকটা থাপ্পড় বসাই দি। থাপ্পড় মাইরা তারে বলা শুরু করি, তুই যদি ভাইবা থাকস তোরে আমি বইয়ের অধিকার দিব, তাহলে তোর সেই স্বপ্ন মাটি চাপা দিয়া দে। শুইনা রাখ শালি, তোরে আর তোর পুরা পরিবার রে আমি তিলে তিলে মারবো। এই 3টা বছর আমি আমার প্রতিশোধের আগুনে জ্বলতেছি। আমি প্রমিস করতেছি তোদের সবাইকে আমি এই আগুনে জ্বালায়া মারবো। তোদের পুরো বংশ নির্বংশ কইরা দিব আমি। আমি কথাগুলো বলার সময় খেয়াল করি আনিকার চোখে জল। এরপরেও ও বলে, আপনি এইগুলা কি বলতেছেন? আমি তো আপনার কথার কিছুই বুঝতেছি না। হয়তো আপনি এই বিয়েটা মেনে নিতে পারেন নাই, কিন্তু সবকিছু তো আল্লাহর হাতে না। তিনি না চাইলে তো আমাদের বিয়েটা হতো না। আর ধর্মীয় মতে আমি আপনার বউ। আপনি আমার সাথে এখন যা ইচ্ছা তাই করতে পারেন। তবে আমার পরিবারকে কেন টানতেছেন এইখানে? তাদের কি দোষ বলেন? মিমের এই কথাগুলো শুই না আমি তারে বলি, তুই এখনো কিছু বোঝস নাই। তুই গিয়া এখন ঘুমা, সময় হলে সবকিছু জানতে পারবি। আর তৈরি থাকিস তোর পরিবারকে নিয়ে। এইগুলা বইলা আমি বারান্দায় চলে আসি। কি থাইকা কি হইয়া গেল, আমার চোখ দিয়া এখন পানি পড়তিছে।
আমি আমার কথা রাখছি। আমি বলছিলাম কালকে যে নতুন একটা গল্প নিয়ে আসবো আজকে, সেই জন্য নতুন একটা গল্প নিয়ে চলে আসছি। কিন্তু তোমরা তোমাদের কথা রাখতেছো না, তোমরা আমার ভিডিওতে লাইক দিতেছো না, কমেন্ট করতেছো না, শেয়ার করতেছো না। কেন কেন এমন করতেছো তোমরা? তো যাই হোক, তোমরা অবশ্যই জানাবা যে এই প্রথম পার্টটা কেমন লাগতেছে তোমাদের। আর সবাই এই গল্পটা বেশি বেশি করে শেয়ার করবা। তোমাদের এই ভিডিও লাইক এম হচ্ছে 5,000। তোমরা যদি 5,000 লাইক কমপ্লিট করতে পারো তাহলে আমি নেক্সট পার্ট আনবো, তা না হলে আনবো না। আর হ্যাঁ, তোমাকে বলতেছি, এখনো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। কেমনে করবা, কিভাবে করবা কিচ্ছু জানি না, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হওয়া চাই। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু জানাবা গল্পটা কেমন লাগতেছে। সবাই কিন্তু কমেন্ট করবা, ঠিক আছে?